আসসালামু আলাইকুম। পাকিস্তানকে তো আমরা টেলিফোন নাম্বারে বধ করে দিয়েছি। হ্যাঁ, আমাদের ক্রিকেট হিস্টোরিতে যা কখনো হয়নি সেটা বাংলাদেশের প্লেয়াররা করে দেখালো। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়, পাকিস্তানের সাথে সিরিজ জয়, পরপর 4টা টি-20 জয়, 2টা পরপর সিরিজ জয়। এইটা আমাদের ক্রিকেট হিস্টোরিতে কখনোই হয়নি। এই সিরিজ জয়ের মাহাত্ম্য অনেক বেশি, এই ম্যাচটা জয়ের মাহাত্ম্য অনেক বেশি। হ্যাঁ, দেখুন, আমরা পাকিস্তানের সাথে ম্যাচে জিতি না প্রায় 9 বছর ধরে, কোনো টি-20 ম্যাচে জিতি না। সেখানে আমরা পাকিস্তানের বিপক্ষে আমরা সিরিজ জিতলাম। এই সিরিজ জয়ের ঘটনা বাংলাদেশের হিস্টোরিতে আর একটাও নেই, আর কখনো নেই। আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি অনেক বছর আগে, প্রায় 20-25 বছর তো হবেই। তো টেস্ট স্ট্যাটাস পরে আমরা কখনো পাকিস্তানের সাথে সিরিজ জেতা তো দূরের কথা, ম্যাচে সারাবারই জিতেছি মাত্র 3টা। পাকিস্তান কিন্তু তারা কিন্তু খুবই ভালো টিম, আমি বলবো খুবই ভালো টিম, কিন্তু তারা আমাদের বাংলাদেশের পিচটা তারা বুঝে উঠতে পারেনি, এবং তারা যে মাপের ক্রিকেটটা খেলে তাদের দেশে, সেই মাপের পিচটা আমাদের দেশে না। আমাদের দেশে ওই পিচটা পাবেও না এই বৃষ্টির মৌসুমে, সেটা সম্ভাবও না। কিন্তু তাই বলে কি আমাদের দেশের প্লেয়ারদের কদর কমে গেছে? আমাদের দেশের প্লেয়াররা তাতে করে কি ছোট হয়ে যাচ্ছে? মোটেও না। কারণ পাকিস্তানিরা জানে যে বাংলাদেশের পিচটা কেমন, মিরপুরের পিচটা কেমন। তারা বিপিএল খেলছে, তারা বিপিএল খেলে, তারা আগের থেকে রিসার্চ করে আসছে যে এই সময় বৃষ্টির সময় বাংলাদেশের পিচ কেমন হইতে পারে। তারপরেও যদি তারা এগ্রেসিভ ক্রিকেট খেলতে চায়, তারা যদি তাদের ঘরের মাঠের মতো খেলতে চায়, তাহলে তো হবে না, এটা তো সম্ভব না। তবে বাংলাদেশ কিন্তু এখানে একটা বড় ক্রেডিট দিতে হবে, কারণ বাংলাদেশ কিন্তু ঘরের মাঠে টি-20 খেলে না অনেক দিন, কয়েক মাস ধরে টি-20 খেলে না। তবে একটা প্লাস পয়েন্ট গেছে যে আমরা লাস্ট যে সিরিজটা খেললাম শ্রীলঙ্কার বিপক্ষে, আমরা যে ওইখানে যে লাস্ট যে 2টা টি-20 ম্যাচ জিতে সিরিজ জিতলাম, সেখানে লাস্টের যে ম্যাচটা প্রেমাদাসায় অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু এই মিরপুরের মতোই কিন্তু পিচটা ছিল। তাতে করে কিন্তু ব্যাটাররা বোলাররা কিন্তু ভালো মতো ওইখানে কিন্তু টি-20 ম্যাচ প্র্যাকটিসটা চর্চাটা হয়েছে, সেটাই কিন্তু কাজে লাগাচ্ছে মিরপুরে। কারণ মিরপুরে এসে বাংলাদেশ টিম আর অনুশীলনে তেমন কোনো সময়ই পায়নি, কারণ হাতে ছিল মাত্র 3 দিন। ওইটা শেষ হওয়ার পরে 3 দিন মাত্র হাতে ছিল, যার ভিতরে এসে বাংলাদেশ টিম এসে মাত্র যেদিন ম্যাচ হবে তার আগের দিন একটু বিকেলে অনুশীলন করার সুযোগ পেয়েছিল। তারপরে তো প্রথম ম্যাচে তো ইতিহাস, প্রথম ম্যাচে তো আমরা বেশ বড় একটা ব্যবধানে জিতলাম, ওদের 110 রান অল আউট করে দিয়ে। আমরা তো 7 উইকেট এবং 27 বল হাতে রেখে প্রথম টি-20তে জিতলাম বেশ গর্বের সহিত। কিন্তু দ্বিতীয় টি-20টা কি জিতে সিরিজ জিততে পারবো কিনা সেটা একটা সংশয় ছিল, যে পাকিস্তান প্রথম ম্যাচে ভুল করেছে, তার আগে আর দ্বিতীয় ম্যাচে ভুল করবে। কারণ পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপটা দেখলেই আপনার আটকে উঠবেন, যেভাবে তাদের অলরাউন্ডার গুলো, প্রায় প্রত্যেকটা ব্যাটারই অলরাউন্ডার। তাদের দলের ভিতরে মনে হয় ব্যাট করতে পারে না এমন কেউ নাই যে ব্যাট করতে পারে না, যারা বোলার তারাও ভালো ব্যাট করতে পারে। তো এই টিমটা দেখলে যে কেউ সমীহ করতে বাধ্য হবে। তো সেই পাকিস্তানকে আমরা দুমড়ে মুচড়ে দিয়েছি, কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা জিততে পারবো কিনা সেটা কিন্তু একটা সংশয় ছিল, এবং সংশয় তৈরিও করে ফেলেছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা, বিশেষ করে ফাহিম আশরাফ। হ্যাঁ, ফাহিম আশরাফ শেষের দিকে যেভাবে করে ঝড় তুলতেছিল, সেটা কিন্তু অবশ্যই ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছিল, যে কি হয় ফাহিম আশরাফের এই ঝড়, আমরা কুপকাত হয়ে গেলাম, এই মনে হয় ম্যাচটা হেরে গেলাম, এই মনে হয় সিরিজটা খোয়ালাম, এই মনে হয় হোয়াইট ওয়াশের চান্স মিস করলাম। এমন একটা মনের ভিতর সংশয় তৈরি হয়েছিল। এই সবারই তৈরি হওয়া স্বাভাবিক, কারণ লাস্ট ওভারে মাত্র 13টা রান লাগে, বলতে গেলে 7 বলে 13 রান লাগতো। 19তম ওভারে রিশাদ হোসেনের যে শেষ বলটা, সেখানে রিশাদ হোসেন যেভাবে করে ফাহিম আশরাফকে বোল্ড করে দিল, সেখানে কিন্তু ম্যাচটা আমাদের পক্ষে অনেকটাই ঘুরে এসেছে। এছাড়া এর আগেও ঘুরে এসেছে, কারণ এর আগেও যেভাবে করে আমরা 15 রানে তাদের 5-5টা উইকেট তুলে ফেললাম, মানে তাদের প্রথমের দিকে স্কোর গুলো দেখলে মনে হবে যেন টেলিফোন নাম্বার। হ্যাঁ, টেলিফোন নাম্বারটা কেমন সেটা আপনি মিলিয়েও দেখতে পারেন, যে 810900। তো এটা কিন্তু একটা টেলিফোন নাম্বারই হয়ে যায়। তো প্রথমের দিকে যেভাবে করে আমরা তাদের মানে ঘেটিটা চেপে ধরেছিলাম, যেভাবে করে আমরা ম্যাচটাকে এক পক্ষ করে নিয়েছিলাম, এবং বিশেষ করে বলতে গেলে তানজিদ হাসান সাকিবের পরপর 2 বলে যেভাবে করে হাসান নেওয়াজ ও মোহাম্মদ নওয়াজ যেভাবে করে পরপর 2 বলে আউট হয়ে গেল, এবং হ্যাটট্রিক চান্স হইতে যাচ্ছিল, তো তাতে করে আমরা ওইখানেই তাদের মেরুদণ্ড ভেঙে দিছি। হ্যাঁ, 15 রানে 5 উইকেট। আপনি কি মনে করেন কি বোলিংটা না বাংলাদেশের বোলাররা করলো? এবং বল হাতে দুর্দান্ত ছিলেন কিন্তু তানজিদ হাসান সাকিব। হ্যাঁ, এবং শরীফুল ইসলামও পাওয়ার প্লেতে দুর্দান্ত বল করেছেন, এবং পরবর্তীতেও তিনি কিন্তু
পার্টনারশিপ ভাঙাতে তিনি কিন্তু দারুণ বল করেছেন শরীফুল ইসলাম। তিনি কিন্তু তিনটা উইকেট নিয়েছেন এবং শেখ মাহাদি ও তানজিদ হাসান সাকিব তারা 2টা করে উইকেট নিয়েছেন। সবাই দুর্দান্ত বল করেছেন। হ্যাঁ, রিশাদ বেশ মার খেয়েছে এই রানে, তারপরেও বলতে গেলে বাকি সবাই দুর্দান্ত বল করেছেন। মুস্তাফিজও দারুণ বল করেছেন। মুস্তাফিজ 1 উইকেট পেয়েছেন এবং সেটাও কি কোন উইকেট সেটাও আমরা জানি। 4 ওভারে মাত্র 15 রান দিয়েছেন। দারুণ বল করেছেন মুস্তাফিজুর রহমান, বরাবরই দারুণ। তিনি এর আগের ম্যাচে যেভাবে করে 4 ওভারে মাত্র 6 রান দিয়েছেন মাত্র, আর এই ম্যাচে 4 ওভার মাত্র 15 রান দিয়েছেন, দারুণ একটা উইকেট নিয়েছেন। তো বোলিং লাইন আপটা আমাদের সেরা, আমি মনে করবো যে সেরা বোলিং লাইন আপটা আমাদের এখন বাংলাদেশের। আমাদের বোলাররাই এখন ম্যাচ জিতাচ্ছে প্রায় প্রতিটা ম্যাচে। আমরা যদি ব্যাটারদের কাছে আসি তাহলে দেখা যাবে যে আমাদের ব্যাটসম্যানও যে ভালো করেছে তাও কিন্তু না, আমাদেরও কিন্তু ব্যাটসম্যানরা খাবি খেয়েছে। প্রথমের দিকে ব্যাটসম্যানরা তো যেভাবে করে আউট হচ্ছিল, মনে হচ্ছিল যে এবার মনে হয় আমাদের আগের বার যেমন ওরা অল আউট হয়েছিল 110, ততও যাবে না, তার আগেই মনে হয় আমরা গুটিয়ে যাব, এমনই একটা অবস্থা। আমাদের আলোচিত ব্যাটসম্যান নাইম শেখ, তাকে ওপেনে নামানো হলো, দেখি কেমন করে। তিনিও কি করলো, পিছনে খেলতে যেয়ে আউট হয়ে গেল। 7 বল খেলে 3 রান করে আউট হয়ে গেল। তারপর নামলো লিটন কুমার দাস, বাউন্ডারি মেরে তিনি সূচনা করেন, ভালো সূচনা, কিন্তু তিনিও আউট হয়ে গেল 8 রানে। তারপরে দুর্ভাগ্যবশত তাহিদ হৃদয় রান আউট হয়ে গেল 0 রানে। পারভেজ হোসেন ইমন আগের ম্যাচে দুর্দান্ত খেলেছিল, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। এই ম্যাচে তেমন দূরে যাইতে পারেনি, 13 রান করেছে। এবং তার পরবর্তীতে শামীম পাটোয়ারি, তিনিও ভালো করতে পারেনি, 1 রানে আউট হয়ে গিয়েছে। কিন্তু তার পরবর্তীতে শেখ মাহাদি এবং জাকির আলী অনিক, তারা একটা যে সুন্দর পার্টনারশিপ করলো 50+ রানের, সেটাই কিন্তু আমাদের ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। এবং আমরা যে একটা ভালো স্কোর করতে পারি সেটার কিন্তু আশা দেখাচ্ছিল তারাই। এবং দুর্দান্ত খেলেছে শেখ মাহাদি, তিনি ভালো একটা ইনিংস খেলেছে, আমি বলবো এই পিচে দুর্দান্ত একটা পার্টনারশিপ করেছে। তার পার্টনারশিপের উপর ভর করেই কিন্তু আজকে আমরা এই 133 রানে গিয়েছি। এবং তার পরবর্তীতে জাকির আলী অনেক কিন্তু একবারে শেষ বল পর্যন্ত তিনি কিন্তু খেলেছেন, এবং শেষ বলে যে তিনি আউট হয়েছেন, কিন্তু শেষ বল পর্যন্ত তিনি কিন্তু চেষ্টা করে গিয়েছেন। এবং লাস্টের ওভারে যে 2টা 6 মারলো, সেটা কিন্তু দারুণ 6। এবং দুর্দান্ত খেলেছেন কিন্তু আমাদের ব্যাটাররা, এবং ওদের বোলাররাও ভালো বল করেছে। 133 রানে যেহেতু আটকে রেখেছে, দারুণ বল করেছে তারা। সালমান মির্জা, তাদের অভিষিক্ত আহমেদ ড্যানিয়েল, আব্বাস আফ্রিদি, সবাই 2-2টা করে উইকেট নিয়েছে, দারুণ বল করেছে তারা। এবং অন্যরাও ভালো বল করেছে, মানে তাদের প্রায় বলতে গেলে সবাই অলরাউন্ডার। দেখুন, আমরা কিন্তু ম্যাচটা কিন্তু প্রথম 10 ওভারে পুরো আমাদের করে রেখেছিলাম। ওদের কিন্তু প্রথম 10 ওভারে এত কোণঠাসা করা ছিল যে কি বলবো, ওরা এই ম্যাচটা যে ওই পর্যন্ত গিয়েছে এটা কিন্তু যাওয়ার কথাই ছিল না। ওদের একমাত্র এই ফাহিম আশরাফ এবং আব্বাস আফ্রিদি, এই যে তাদের 7ম উইকেটে যে একটা জুটি হলো, এই জুটিটা কিন্তু বেশ আশা জাগা নিয়ে জুটি ছিল। এবং তারপর পরে আহমেদ ড্যানিয়েল, যিনি আর কি এই প্রথম অভিষেক হয়েছে গতকালের ম্যাচে, তিনিও যে ভালো ব্যাট করতে পারেন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং গত ম্যাচে কিন্তু তিনি প্রায় ম্যাচটা তাদের করে নিয়েই নিচ্ছিল, কারণ যেখানে শেষ ওভারে 13 রান লাগে, সেখানে তিনি প্রথম বলে মুস্তাফিজের প্রথম বলে 4 মেরে দিয়েছিল, একটুর জন্য 6 হয়নি। এবং দ্বিতীয় বলে তিনি তো প্রায়, আমি তো মনে করছিলাম যেভাবে করে বাড়িটা টানলো, যেভাবে করে ক্যামেরা দেখাচ্ছিল যে 6 হয়ে গেছে, 6 হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি 6 হয়ে যাইতো, আপনি ধরেন যদি ওইখানে 6 হয়ে যাইতো বলটা, তাহলে আর কত লাগতো, 4 বলে মাত্র 3 রান লাগতো তাদের, বুঝতে পারতেছেন? তাহলে ম্যাচটা শিওরলি তারা ওইখান থেকে ম্যাচটা আর আমরা বাঁচাইতে পারতাম না। শিওরলি তারা যেভাবে সিঙ্গেল করে হইলেও তারা ম্যাচটা কিন্তু তাদের করে নিত। কিন্তু আল্লাহর অশেষ রহমত, এবং আমাদের দারুণ বল করেছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের কাটারটা তিনি কিন্তু ভালো করে টাইমিং করতে পারেননি, এবং ওইখান থেকে আমাদের দারুণ একটা ক্যাচ ধরে নিলেন আমাদের শামীম পাটোয়ারি, এবং ক্যাচটা ধরে যেভাবে হাত 2টা উঁচু করে একটা সেলিব্রেশন, দারুণ একটা মুহূর্ত। এবং গ্যালারি থেকে যে চিল্লাপাল্লা আওয়াজটা, এবং ডাগআউট থেকে সবাই যে একটা উত্তেজনা, যে পাকিস্তানের সাথে আমরা সিরিজ জিতেছি, এই যে একটা কনফিডেন্স, এই একটা ভালো, এই একটা ভরসা যে আমরা পর আমরা শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতলাম, পাকিস্তানের সাথে সিরিজ জিতলাম, এমন আমাদের ক্রিকেটের হিস্টোরিতে কখনো এমন হয়নি। আমার কাছে আসলে তাই সেরা মুহূর্ত আমার কাছে এই শেষ ওভারের ওই মুস্তাফিজের ওই বলটাই। আপনার কাছে কি? অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।